ধন্যবাদ আজকের উপস্থিতি, আজকের সম্মানিত ডাক্তার ভাই ও বোনেরা এবং যারা ডাক্তার হওয়ার জন্য প্রচেষ্টা করছেন স্টুডেন্ট, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমার সাবজেক্ট হলো ডায়াবেটিস রোগীর হোমিওপ্যাথিক চিকিৎসা। তো ডায়াবেটিস রোগীর হোমিওপ্যাথিক চিকিৎসা এই বিষয়টাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসাতে দুইটা সাবজেক্ট আমাদেরকে বিশেষভাবে নজরে আনতে হবে। সাবজেক্ট দুটা হলো, একটা হলো ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখা, আর দ্বিতীয়ত ডায়াবেটিসকে আরোগ্য করা। প্রথম ধাপটা কন্ট্রোলে রাখা, এই বিষয়টাকে যদি আমি সফল না হই তাহলে রোগী কিন্তু আমার কাছে টিকে থাকবে না, অর্থাৎ রোগী চলে যাবে। কারণ একটা রোগীকে আরোগ্য করা সহজ কথা নয়। রোগীকে আরোগ্য করতে হলে সময় লাগবে, তারপর রোগীর সিমটম অনুসন্ধান করতে হবে। ওষুধ দিলেই যে সাথে সাথে কাজ করবে বিষয়টা এরকম না। ওষুধ দিলে একটা লং টাইম পর্যন্ত রোগীকে আরোগ্য করার জন্য অপেক্ষা করতে হবে। আর এই আরোগ্য করার মাঝখানে তার লাইফ স্টাইলের একটা ব্যাপার আছে, লাইফ স্টাইল পরিবর্তনের ব্যাপার আছে। সে যেভাবে অতিরিক্ত খাবার খাচ্ছে বা আমরা যেভাবে অতিরিক্ত খাবার খাই, অনিয়মিত ঘুমাই, তারপর আমরা অতিরিক্ত খাবার, অনিয়মিত ঘুমানো, তারপর কোনো রকম ব্যায়াম করছি না, এই ব্যাপারগুলোকে একটা শৃঙ্খলায় যদি আমরা রোগীর কাছ থেকে না আনতে পারি তাহলে এটা কিন্তু কখনো আরোগ্য করা সম্ভব নয়। আর আরোগ্য করা যদিও সম্ভব নয়, হোমিওপ্যাথি চিকিৎসায় রোগীর যে সিমটম গুলো আছে, যেমন একজন ডায়াবেটিসের পেশেন্টের পেটে প্রবলেম থাকতে পারে, তো সে যতই মানে অ্যালোপ্যাথি দিয়ে কন্ট্রোলে রাখুক, হোমিওপ্যাথি দিয়ে কন্ট্রোলে রাখুক, তার পেটের প্রবলেম কিন্তু আরোগ্য হবে, বা এটা একটা কন্ট্রোল, বা এটা একটা ভালোর দিকে থাকবে। তাহলে তার মানে কি, ডায়াবেটিস তার যে বডিতে ক্ষতি করতেছে সেই ক্ষতিটাকে আমরা ধরে রাখতে পারবো। এটা হোমিওপ্যাথির একটা স্পেশাল ব্যাপার। হ্যাঁ, শুধু পেটের ব্যাপার না, আমার আলোচনার ভিতরে উঠে আসবে শরীরের নানান স্থানে সমস্যাগুলো তৈরি হয়। তো সেই ক্ষেত্রে রুগীকে ধরে রাখতে হলে প্রথম কাজটা হলো কন্ট্রোল। তো কন্ট্রোল করার জন্য আমাদের কিছু মেডিসিন আছে, বা আমাদের এসডি হোমিও সদনের স্পেশাল মেডিসিন আছে, যে মেডিসিনটার মাধ্যমে আমরা রোগীকে কিন্তু কন্ট্রোল করতে পারবো, যদি এটা টাইপ 1 ডায়াবেটিস না হয়। হ্যাঁ, যাদের টাইপ 1 হয়ে গেছে, অর্থাৎ ইনসুলিন একেবারে রেজিস্ট্যান্স হয়ে গেছে, বা ইনসুলিন নিতে হয় কিন্তু মানে কোন রকম ইনসুলিন তার উৎপন্ন হচ্ছে না, অর্থাৎ বিশেষ করে 25, 26, 30 এইরকম যদি হয়ে যায় কারো ডায়াবেটিস, সেক্ষেত্রে কন্ট্রোলটা কঠিন। কিন্তু যাদের 20-এর নিচে থাকে তাদের, এবং যারা মেডিসিনের মাধ্যমে অর্থাৎ অ্যালোপ্যাথি ঔষধের মাধ্যমে কন্ট্রোল করতেছে, তারা আমাদের ওষুধ খেলে যথারীতি ভালো থাকবেন এবং অনেক ভালো থাকবেন। আর যারা ইনসুলিন নিয়ে কন্ট্রোল থাকতেছেন, তারা ইনসুলিন নিয়ে যদি তাদের ডায়াবেটিসটা 10-এর ভিতরে থাকে, তাহলে আমাদের মেডিসিন খেয়ে তার 8-এর ভিতরে চলে আসবে। যারা ইনসুলিন নিয়েও 15-র নিচে নামাতে পারতেছে না, আপনি কিন্তু আমাদের মেডিসিনের মাধ্যমে, অর্থাৎ আমরা যে মেডিসিন গুলোকে রেডি করেছি সেই মেডিসিনের মাধ্যমে কোনো ইনসুলিন নিতে হবে না, শুধু ওরাল ট্যাবলেট খেয়ে কিন্তু, অর্থাৎ অ্যালোপ্যাথি থেকে সে ভালো থাকবে, এই বিষয়টা। আর এই মেডিসিন গুলোর মধ্যে কি আছে, এগুলো হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে যেমন আমরা সিজিজিয়াম জামের বিচি, আপনি দেখবেন যে জামের বিচি দিলে কিছু কিছু, অর্থাৎ বিগিনার যারা আছে বা সবেমাত্র ডায়াবেটিস হয়েছে, তাদের দিলে কিন্তু সে ভালো আছে। এর মধ্যে আরেকটা আছে গুরমার, বাংলায় হলো গুরমার, আর ইংলিশে বলা হয় এটাকে জিমনেমা সিলভেস্টা। তো জিমনেমা সিলভেস্টা আর এটার বাংলা নাম হলো গুরমার। তো এই জিমনেমা সিলভেস্টা যদি দেওয়া হয় তাহলে কিন্তু তার রক্তে চলমান যে মানে ওইটা আছে, মানে সুগারটা আছে, রক্তের চলমান সুগারটা সাথে সাথে কমে যাবে। এইখানে একটা ভয় আছে, যাদের টাইপ
ওয়ান ডায়াবেটিস অর্থাৎ ইনসুলিন উৎপন্ন হয় না, তাদেরকে এই গুরমার দিলে হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই যে হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য খুব অল্প মাত্রায় আমরা গুরমার দিতে পারি। কিন্তু গাইনুরা যেই পাতাটা আছে, গাইনুরা পাতা বলতে আমি কিন্তু ন্যাচারাল ওয়ের কথাগুলো বলতেছি। গাইনুরা হলো আমরা যেটা বলি ডায়াবেটিস প্লান্ট। গাইনুরা এগুলো আমাদের নার্সারিতে এই সবগুলো গাছই কিন্তু উৎপন্ন হয়, আমাদের কাছে এই গাছগুলো আছে। তো এই গাইনুরা প্লান্ট যদি দেওয়া হয় তাহলে 10-15 দিন সময় লাগবে, তার কিন্তু ইনসুলিনের চেয়েও বা ঔষধের চেয়েও সে একটা ভালো পজিশনে চলে আসবে গাইনুরা। গাইনুরা কখনো হাইপোগ্লাইসিমিয়ার দিকে নিয়ে যায় না। আমাদের যে কুচিলা পাতা আছে বা কুচিলা পাতা এবং কুচিলা ফল, এই পাতা এবং ফল কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলের জন্য খুব ভালো একটা মেডিসিন হতে পারে। এছাড়াও আপনারা ইন্টারনেটে সার্চ দিবেন যে ইনসুলিন প্লান্ট নামে একটা প্লান্ট আছে, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন যে ইনসুলিন প্লান্ট, এটাও কিন্তু ইনসুলিনকে কন্ট্রোল করতে সক্ষম। নামই গাছের নামটাই ইনসুলিন প্লান্ট। এবং এটা ইন্টারন্যাশনালি এই নামেই এটাকে চিনে। আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন যে ইনসুলিন প্লান্টের বৈশিষ্ট্যগুলো কি। এটা গবেষণায় দেখা গিয়েছে যে ইনসুলিন উৎপাদন করার ক্ষেত্রে এটা খুব ভালো ভূমিকা পালন করে। আরেকটা যেটা বলছিলাম জিমনেমা সিলভেস্টা বা গুরমার, এই প্লান্টটা মানুষের যে চিনি খাওয়ার যে একটা ডায়াবেটিস যারা রোগী তাদের চিনি খাওয়ার যে একটা টেন্ডেন্সি বা চিনি খাওয়ার যে একটা মানে আগ্রহ, ডায়াবেটিস রোগীদের কিন্তু চিনি খাওয়ার প্রচন্ড আগ্রহ থাকে। যদি যাদের চিনি খাওয়ার প্রচন্ড আগ্রহ আছে, আপনি বাংলায় যে গুরমার অথবা জিমনেমা সিলভেস্টা অর্থাৎ বৈজ্ঞানিক নাম, এই মেডিসিনটাকে যদি আপনি দিতে পারেন, 3x পাওয়ার দিবেন। গাছের পাতা সে চাবায়াও খাইতে পারে বা আপনি সেটাকে মাদার টিংচার করে দিতে পারেন অথবা এটার 3x পাওয়ার দিতে পারেন। তো দিলে কি হবে, তার মধ্যে চিনি খাওয়ার যে একটা আগ্রহ, সে আগ্রহটা কমে যাবে। তো এভাবে আমরা রোগীকে কিন্তু প্রাথমিক লেভেলে রোগীর রোগটাকে অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রাকে কন্ট্রোলে আনতে সক্ষম ইনশাআল্লাহ। এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, আমরা অ্যাপ্লাই করেছি, ফলাফল পাচ্ছি এবং ফলাফল পেয়েই আপনাদেরকে বলতেছি। বিষয়টা কিন্তু এমন না যে বইয়ে পড়ছি তারপর কিছু জানি না বুঝি না আন্তাজে বলে দিলাম, বিষয়টা কিন্তু এরকম না। ফলাফল পেয়ে আপনাদের নিকট শেয়ার করতেছি। আরো এর মধ্যে অনেক কিছু বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা ধাপে ধাপে আপনাদের সাথে মাঝে মধ্যেই ডায়াবেটিসকে আমরা জয় করতে চাই। আপনাদের এলাকায় আমরা ডায়াবেটিস সেন্টার করতে চাই। তো সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে আপনাদেরকে আরো ইনফরমেশন দিব। তো প্রথম ধাপটা কি, রোগীকে কন্ট্রোলে, রোগীর সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখা, এটা হলো আমাদের ডক্টর হিসেবে প্রথম কাজ। প্রথম যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, তারপর সিমটম সিমিলারে আমরা রোগীকে চিকিৎসা দিয়ে আরোগ্য করতেও পারি। তো এবার আসা যাক সিমটম সিমিলারে আমরা রোগীকে কি চিকিৎসা দেব বা কিভাবে সিমটম সিমিলার করব, এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আপনাদের নিকট কয়েকটা বিষয় জানতে চাই, যেহেতু কন্ট্রোলের যে ব্যাপারটা সেই বিষয়টা নিয়ে আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন কিনা। দুইটা ধাপ, প্রথম ধাপ হলো কন্ট্রোল, দ্বিতীয় ধাপ হলো আরোগ্য। জি স্যার, কন্ট্রোলের বিষয়টা তো আপনি যেভাবে বুঝিয়েছেন খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে আমাদের লাইফস্টাইলকে নিয়ন্ত্রণে রাখতে হবে একটাই, আর সেটার পিছনে যে কিছু আছে ঘরোয়া টোটকা জাতীয় যে কিছু
কিছু কিছু কার্যক্রম ভেষজ আছে, সেই ভেষজ গুলো দিয়ে হ্যাঁ আমরা আমাদের ডায়াবেটিসকে হ্যাঁ কন্ট্রোলে রাখতে পারবো। এটা টোটকা না, কন্ট্রোলে রাখবো। হ্যাঁ বিষয়টা হলো ভেষজ। আমরা ভেষজ ওই তো সেটাই। আমরা হ্যাঁ গাছকে অবহেলা করব না। আর অ্যালোপ্যাথি তো তাদের আম, অর্থাৎ তাদের যে প্রটোকলের বাইরে কিন্তু তারা যেতে পারছে না। হুম। এবং এটা ঔষধ কোম্পানির একটা প্রটোকলের বাইরে গিয়ে সে তারা কাজ করতে পারছে না। কিন্তু হোমিওপ্যাথি, হোমিওপ্যাথিতে দুইটা ধাপ, একটা ধাপ হলো মাদার টিংচার, আর একটা ধাপ হলো পোটেনডাইজড মেডিসিন। হুম। আমরা কিন্তু প্রতিনিয়ত মাদার টিংচার খাচ্ছি। যেমন আমরা আম, প্রতিদিন আম, আমাদের তরকারিতে আদা খাই। এই এই যে আদা খাচ্ছি, এটা কিন্তু একরকম ভেষজ। আমরা প্রতিদিন আমাদের তরকারিতে পেঁয়াজ খাই, রসুন খাই, তারপর যে মশলাগুলো খাই, এই সবগুলোই কিন্তু ভেষজ গুণ সম্পন্ন, এবং একটা খাই না, একসাথে অনেকগুলো খাই। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু এই ভেষজগুলো দিয়ে যদি রোগীর ডায়াবেটিসটাকে কন্ট্রোলে আনতে পারি, সেটা হোমিওপ্যাথির মৌলিক যে বিধানের সাথে কখনো এটা কনফ্লিক্ট হয় না। আর হোমিওপ্যাথি কনফ্লিক্ট হবে তখনই যখন আপনি শক্তিকৃত ঔষধ একসাথে দুইটা দিবেন। হুম। বা শক্তিকৃত ঔষধ আপনি আম, যখন একসাথে দুইটা দিবেন, তখনই এটা হোমিওপ্যাথির নীতির সাথে এটা কনফ্লিক্ট হয়ে যাবে। আপনি প্রপার হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা হলো যে আমরা রোগীকে কন্ট্রোলে রাখবো। রোগীকে যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে কিন্তু রোগী আপনার কাছে থাকবে না, এবং রোগীকে আপনি কিউরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। হুম। তো তাহলে এবার দ্বিতীয় ধাপটা শুরু করতেছি। দ্বিতীয় ধাপ কি? রোগীকে আরোগ্য করা। রোগীকে আরোগ্য করতে হলে দুইটা ধাপ মেনে চলতে হবে। একটা হলো রোগীর লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে। দুই, রোগীকে সিমটম সিমিলারে ঔষধ দিতে হবে। কারণ আমরা ইতিপূর্বে আমাদের প্রথম বক্তা ডাক্তার দেবাশিস স্যার বলেছেন যে আম, আমাদের ইনসুলিনের যে প্রভাব এবং আমাদের যে অর্গানে যে কি বলে সুগার লেভেল, এই সুগার গুলো আমাদের কোষে গিয়ে উম, আহ, ই করে, কি বলে, কোষকে কোষকে শক্তিশালী করে। আম, তারপর কোষের খাদ্য তৈরি করে, এবং কোষ সেটার মাধ্যমে আমাদের শরীরটা সঞ্চালিত হয়। যখন সে কোষে যায় না, বা কোষে যাওয়ার মতো কোষ আর খালি থাকে না, তখন এটা আমাদের লিভার এবং শরীরের বিভিন্ন ব্লাড ভেসেল এবং শরীরের বিভিন্ন ফাঁকা জায়গাগুলোতে সে চর্বি আকারে থেকে যায়। তো এই যে বিভিন্ন ফাঁকা জায়গাগুলোতে চর্বি আকারে থেকে যায়, এর মাধ্যমে আমাদের হার্টের ব্লক, রক্তনালীর ব্লক, আমাদের ফ্যাটি লিভার, পেটের উপরে মেদভুঁড়ি, এগুলো কিন্তু আমাদের হয়। তো এই যে এতগুলো সমস্যা তৈরি হয়, এর মাধ্যমে আমরা ধীরে ধীরে অনেকগুলো রোগের দিকে ধাবিত হই। তো এই সমস্ত ব্যাপারগুলো খাদ্যকে কন্ট্রোল না করলে, অর্থাৎ এই রোগটাই হয়েছে খাবারের কারণে। এবং এই বিষয়টা নিয়ে স্পেশালি আলোচনা আমি আগামীকাল করব। অর্থাৎ আগামীকালের আমার সাবজেক্টটাই হলো খাবারের মাধ্যমে, অর্থাৎ বিনা ঔষধে ডায়াবেটিসকে সুস্থ করা। সেই জায়গায় বা আগামীকালের স্পেশাল আলোচনায় এই বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করব যে আমাদের লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত, এবং আমরা খাবারের মাধ্যমে আমাদের ডায়াবেটিসকে কিভাবে সম্পূর্ণ আরোগ্য করতে পারি। এবং সম্পূর্ণ আরোগ্য না, মানে ডায়াবেটিসকে আমি যতটা পারি নিয়ন্ত্রণে রাখতে পারি। সম্পূর্ণ আরোগ্য করতে হলে অবশ্যই অবশ্যই হোমিওপ্যাথি লাগবে। কোনো মানুষ, যেমন ডাক্তার জাহাঙ্গীর কবির, উনি খুব বড় গলায় বলছেন যে ডায়াবেটিস সম্পূর্ণ আরোগ্য হয়ে যায়, আরোগ্য হয়ে যায়। হ্যাঁ, ওনার কেটো ডায়েটটা যারা ফলো করেছেন, কেটো ডায়েট ছেড়ে দিয়েছেন, আবার ডায়াবেটিস হয়ে গেছে। হ্যাঁ, এখন সারা জীবন একটা মানুষের পক্ষে কি কেটো ডায়েট করা সম্ভব? সম্ভব না। কারণ আমরা জন্ম থেকে ডিফল্ট ভাবে কেটো ডায়েটের উপর অভ্যস্ত না। হ্যাঁ, আমরা কিন্তু যেহেতু আমরা কেটো ডায়েটের উপর অভ্যস্ত না, সেহেতু এইটা আমরা কিন্তু সারা জীবন করতে পারবো না। হুম। হ্যাঁ, মাঝে মধ্যে দুই একজন ভালো হয়ে যায়, সেটা কিন্তু যাদের লেভেলটা ওই পরিমাণে থাকে, অর্থাৎ বিগিনার যারা রয়েছেন, তারা কিন্তু আম, ভালো হয়ে যান।
কেটো ডায়েটের মাধ্যমে। তো কেটো ডায়েটটা আমরা কোনো মানুষ সারা জীবন করতে পারবো না, পারফেক্টলি সব মানুষ কেটো ডায়েট করতে পারবে না। এবং এই ডায়েটটাকে আমরা কিভাবে করব, আমাদের প্রত্যেক ধর্মের মানুষকে অভ্যাস করানো হয়েছে ফাস্টিং করার ব্যাপারে, অর্থাৎ রোজা রাখা বা উপোস করা। যেমন মুসলমানরা রোজা রাখে, হিন্দুরা উপোস করে, হ্যাঁ, ইহুদি খ্রিস্টানরাও কিন্তু রোজা রাখে। প্রত্যেক ধর্মের মানুষ ছোট কাল থেকে রোজা রাখা বা উপোস করার অভ্যাস করেছে। এই বিষয়টাকে আমরা কিভাবে ডায়াবেটিসকে নির্মূল করার ক্ষেত্রে কাজে লাগাতে পারি, এটা আগামীকাল ইনশাল্লাহ আলোচনা করব। এটা বিশেষ করে কেটো ডায়েট আমরা সারা জীবন করতে পারবো না, কিন্তু রোজাকে আমরা কাজে লাগিয়ে ডায়াবেটিসকে আরোগ্য করতে সক্ষম। আচ্ছা, ডায়াবেটিসকে আমরা কিভাবে আরোগ্য করতে সক্ষম এই বিষয়টা আলোচনা করতেছি এখন। ডায়াবেটিসকে আরোগ্য করতে হলে সিমটম সিমিলারে একটা মাত্র ওষুধ দিতে হবে। আমি প্রথম ধাপে যে কথাটা বলেছি, কন্ট্রোলের জন্য আমরা দিব কিছু ভেষজ। হ্যাঁ, এই ভেষজ কিন্তু আমরা চাবাইও খাইতে পারি, যেটা আমরা প্রতিদিন ভেষজ খাই, আদা খাই, হলুদ খাই, রসুন খাই, পেঁয়াজ খাই, প্রতিদিন আমরা ভেষজ খাচ্ছি। এবং একটা ভেষজ খাচ্ছি না, অনেকগুলো ভেষজ খাচ্ছি কিন্তু। হ্যাঁ, তো তার সাথে আরো কিছু ভেষজ আমরা নতুন করে যোগ করব, যোগ করে আমরা ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখবো। এটা হলো একটা বার্তা আপনাদেরকে দিলাম। দ্বিতীয় বার্তা কি? দ্বিতীয় বার্তা হলো আমরা ডায়াবেটিসকে আরোগ্য করব। আরোগ্য করতে হলে সিমটম সিমিলারে একটা ওষুধ দিতে হবে। তো সিমটম সিমিলারে একটা ওষুধ দেওয়া অত সহজ কথা না। তো এই সিমটম সিমিলারে একটা ওষুধ দিতে হলে প্রথম কাজটা হলো, একজন ডক্টর হিসেবে আমাদের ভালো একটা কেস টেকিং করতে হবে রোগীর। তো ভালো একটা কেস টেকিং, এই বিষয়টা নিয়ে আমি এখন আপনাদের নিকট আলোচনা করতেছি যে ভালো কেস টেকিংটা আমার কিভাবে হবে। কারণ প্রত্যেকটা ডিজিজেরই কিন্তু স্পেশাল কেস টেকিং আছে। জ্বরের একটা স্পেশাল কেস টেকিং আছে। যিনি জ্বরের স্পেশাল কেস টেকিং ভালো জানেন না, তিনি কিন্তু বেশি অনেক জ্বরের রোগীকে ভালো করতে পারবেন না। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে জ্বরের কেস টেকিং, এটা তখন আমার বক্তব্যগুলো পাবেন। জ্বরের জন্য স্পেশাল কিছু কেস টেকিং আছে, সেটা আপনাকে শিখতে হবে। তো ডায়াবেটিসের জন্য স্পেশাল কেস টেকিং শিখতে হবে। তো ডায়াবেটিসের প্রথম ধাপের কেস টেকিংটা কি? প্রথম কেস টেকিংটা হলো সাধারণ কেস টেকিং। দ্বিতীয় কেস টেকিংটা হলো ডায়াবেটিসের স্পেশাল কেস টেকিং। সাধারণ কেস টেকিংটা কি? আমরা সাধারণত যে কেস টেকিংটা যেভাবে করি, যে ডায়াবেটিস রোগীদের যে লোকেশনে যে সমস্যা, সেই আমরা প্রথম লোকেশন চিহ্নিত করি। যে ডায়াবেটিস রোগীদের যদি পেটে প্রবলেম হয়, তাহলে পেট একটা লোকেশন। ডায়াবেটিস রোগীদের যদি জয়েন্টে ব্যথা হয়, তাহলে জয়েন্ট একটা লোকেশন, কোন জয়েন্ট, হ্যাঁ, তো লোকেশনটা আমরা খুঁজে বের করব। তারপর কজেশন খুঁজে বের করব, ডিউরেশন, সেন্সেশন, এক্সটেনশন, অ্যাপিয়ারেন্ট, ডিসঅ্যাপিয়ার, কনকমিটেন্ট, অল্টারনেটিং, মেটাস্টেটিস, মডালিটি, এই ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা জেনারেল যেভাবে কেস টেকিং করি সেভাবে কেস টেকিং তো অবশ্যই করতে হবে। সেই কেস টেকিং এর পাশাপাশি একটা স্পেশাল কেস টেকিং করতে হবে ডায়াবেটিসের জন্য। স্পেশাল কেস টেকিং কি? স্পেশাল কেস টেকিং এর জন্য আমাকে 6টা কোটেশন মনে রাখতে হবে। কয়টা কোটেশন বলেন তো? কয়টা? 6টা। 6টা। তো 6টা কোটেশনের মধ্যে এক নাম্বার মনে রাখবেন, এসিমিলেটিভ ডায়াবেটিস বা গ্যাস্ট্রোলিভার আক্রান্ত ডায়াবেটিস। ডায়াবেটিস যদি গ্যাস্ট্রোলিভারকে আক্রমণ করে ফেলে, ডায়াবেটিস রোগ হওয়ার কারণে এটাকে বলা হয় এসিমিলেটেড ডায়াবেটিস। এই এসিমিলেটেড ডায়াবেটিস হয়েছে কিনা এই বিষয়টা আমাকে তন্ন তন্ন করে খুঁজে বের করতে হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো নার্ভাস বা স্ট্রেস রিলেটেড ডায়াবেটিস। নার্ভাস বা স্ট্রেস রিলেটেড ডায়াবেটিস বলতে আমি কি বুঝি? যারা দীর্ঘদিন যাবত স্ট্রেসে ভুগতেছেন, আগে তার কোনো সমস্যা ছিল না, ডায়াবেটিসও ছিল না, কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন থেকে সেই স্ট্রেসে ভুগতে শুরু করছেন, অর্থাৎ ফ্যামিলিতে কোনো একটা ঝামেলা হয়েছে, যে ঝামেলার কারণে সে খুব একটা টেনশনের ভিতর দিয়ে যাচ্ছেন, অথবা বিদেশের জন্য টাকা পয়সা দিচ্ছেন, টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, তো এটা একটা টেনশনের ভিতর দিয়ে যাচ্ছেন, অথবা ফ্যামিলি থেকে সে অর্থাৎ যে কোনো ব্যাপারে সে নার্ভাস বা স্ট্রেসের ভিতর দিয়ে যাওয়ার পরে যদি তার ডায়াবেটিস হয়,
এই বিষয়টাকে আমাদেরকে তন্ন তন্ন করে খুঁজে বের করে আনতে হবে যে তার এই ডায়াবেটিসটা নার্ভাস বা স্ট্রেস রিলেটেড ডায়াবেটিস কিনা। আচ্ছা, 3 নাম্বার সাবজেক্টটা মেটাস্টেসিস ডায়াবেটিস। অর্থাৎ মেটাস্টেসিস কি, প্রথমে ডায়াবেটিস হইছে, হইয়া এখন কিডনি তার নষ্ট হচ্ছে, তার মানে কি কিডনি মানে ডায়াবেটিসটা আরো এক ধাপ এগিয়ে মেটাস্টেসিস হয়ে গেছে। আমরা বলি না যে কারো ক্যান্সার মেটাস্টেসিস হয়ে গেছে। ক্যান্সার মেটাস্টেসিস মানে কি, ধরুন কারো কোনো মহিলার ব্রেস্ট ক্যান্সার, তো এই ব্রেস্ট ক্যান্সার ব্রেস্টেই ছিল, 5 বছর পরে গিয়ে এই ব্রেস্ট ক্যান্সার ব্রেস্টে এখনো আছে, কিন্তু এটা ফুসফুসে চলে গেছে, লাঙে চলে গেছে, এখন লাঙে চলে গিয়ে আস্তে আস্তে সমস্ত শরীরে ছড়ায় গেছে। এটাকে বলা হয় মেটাস্টেসিস। অর্থাৎ যে জায়গায় ছিল, যে রোগটা ছিল, যেখানে ছিল সেটা তো আছেই, সেই রোগটা রোগান্তরিত হয়ে গেছে, অন্য রোগে আক্রান্ত হয়ে গেছে, এটাকে বলা হয় মেটাস্টেসিস রিলেটেড ডায়াবেটিস। হ্যাঁ, অর্থাৎ ডায়াবেটিস হইছে, ডায়াবেটিস হয়ে এখন কিডনিতে আক্রমণ করেছে বা কিডনি ড্যামেজ করা শুরু করছে, এটাকে বলা হয় মেটাস্টেসিস অফ কিডনি। ডায়াবেটিস হয়েছে, হয়ে এখন তার ফ্যাটি লিভার হচ্ছে। প্রথমে কিন্তু ডায়াবেটিস হয়েছে, অনেকের আগে ফ্যাটি লিভার হয় তারপর ডায়াবেটিস হয়। যার আগে ফ্যাটি লিভার হয়েছে তারপর ডায়াবেটিস হয়েছে সেটা কিন্তু মেটাস্টেসিস ডায়াবেটিস না। হ্যাঁ, মেটাস্টেসিস হলো প্রথমে তার ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস হওয়ার পর তার কিডনি ড্যামেজ হচ্ছে, ডায়াবেটিস পর হওয়ার পর তার লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, ডায়াবেটিস হওয়ার পরে তার চোখে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়গুলোকে আমাদেরকে বের করতে হবে এবং বের করে করে প্রত্যেকটা বিষয়ের কি ঔষধ হতে পারে সেই বিষয়গুলো আমাদের ভালো করে জানতে হবে। 4 নাম্বার স্পেশাল কেস টেকিং এর ক্ষেত্রে ধরন এবং পর্যায়, অর্থাৎ ডায়াবেটিসটা কোন ধরনের এবং কোন পর্যায়ের ডায়াবেটিস সেইটাকে নির্ধারণ করতে হবে। 5 নম্বরে শর্ত বা আনুষঙ্গিক লক্ষণ, অর্থাৎ ডায়াবেটিস হয়েছে পাশাপাশি তার আনুষঙ্গিক লক্ষণগুলো আছে কিনা বা তার আমরা বলি যে কনকমিটেন্ট লক্ষণগুলো আছে কিনা সেই বিষয়গুলো অনুসন্ধান করতে হবে। তারপর তার ক্লিনিক্যাল কন্ডিশনে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। তাহলে ডায়াবেটিসের স্পেশাল কেস টেকিং করতে হলে 6টা বিষয়, আমি আবার বলতেছি, এসিমিলেটিভ ডায়াবেটিস, নার্ভাস বা স্ট্রেস রিলেটেড ডায়াবেটিস, ডায়াবেটিস মেটাস্টেসিস হওয়া অর্থাৎ রোগান্তর হওয়া, ডায়াবেটিসের ধরন এবং পর্যায় নির্ণয় করা, ডায়াবেটিসের শর্ত বা আনুষঙ্গিক লক্ষণ নির্ণয় করা, ডায়াবেটিসের ক্লিনিক্যাল কন্ডিশন নির্ণয় করা। এই 6টা বিষয়কে মাথায় রেখে যখন আমি কেস টেকিং করব তখন আমার কেস টেকিংটা কিন্তু পারফেক্ট কেস টেকিং হবে এবং আমি কিন্তু ভালো ঔষধ নির্বাচন করতে পারবো। এবার আসা যাক এসিমিলেটেড বা গ্যাস্ট্রিক রিলেটেড, অর্থাৎ গ্যাস্ট্রো লিভার আক্রান্ত হয়েছে এই ধরনের ডায়াবেটিস যদি হয়, হ্যাঁ, অর্থাৎ তার ডায়াবেটিস আছে, তার পাশাপাশি তার পেট ফাঁপে, পেটে গ্যাস হয়, তারপর পায়খানা ঠিক নাই, তারপর অর্থাৎ গ্যাস্ট্রো লিভার সংক্রান্ত যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো দেখা দিয়েছে, এই ধরনের সমস্যার ক্ষেত্রে হোমিওপ্যাথিতে টোটাল 62টা মেডিসিন রয়েছে। এর মধ্যে 5 গ্রেড মেডিসিন হলো সালফার, লাইকোপোডিয়াম, সাইলিসিয়া, কার্বোভেজ, কার্বন সালফ। সেকেন্ড গ্রেড এবং আরো স্পেশাল কিছু মেডিসিন রয়েছে যেমন ফসফরাস, ক্যালকিরিয়া কার্ব, ফসফরিক অ্যাসিড, নেট্রাম সালফ, নাক্স ভূমিকা, কেলিকার্ব, গ্রাফাইটিস ইত্যাদি আরো অনেকগুলো মেডিসিন আমরা ইউজ করতে পারি। এই মেডিসিন গুলো নিয়ে, প্রত্যেকটা মেডিসিন গুলো নিয়ে যদি আপনারা বিস্তারিত শিখতে চান, আমাদের বা আমার লেখা হোসাইনি কি নোট সেটা শিখতে পারেন। সেখানে 242টা মেডিসিনের উপরে হোসাইনি কি নোটে মাত্র বই আকারে আছে 188 পৃষ্ঠা, কিন্তু তার ভিতরে অর্থাৎ অনলাইন ভার্সনে আছে প্রায় 20,000 পৃষ্ঠা। হ্যাঁ, প্রত্যেকটা মেডিসিনকে যত রকম ভাবে ভেঙে ভেঙে শেখা দরকার, শেখানো দরকার, আমরা সেইভাবে চেষ্টা করেছি। তো
নার্ভাস বা স্ট্রেস রিলেটেড ডায়াবেটিসের জন্য আমরা যে সিমটম গুলো নিতে পারি, নার্ভাস বা স্ট্রেস রিলেটেড ডায়াবেটিসের ক্ষেত্রে 52টা মেডিসিন রয়েছে। এর মধ্যে ফার্স্ট গ্রেড মেডিসিন অ্যাসিড ফস, নেট্রাম সালফ, অরাম মেটালিকাম, অরাম মিউরিটিকাম, ফার্স্ট গ্রেড মেডিসিন। বাকি মেডিসিন গুলো বললাম না, আমরা ধাপে ধাপে বিষয়গুলো নিয়ে যেহেতু আলোচনা করব, পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত করব। হয়তো এমন হতে পারে যে সপ্তাহে একটি, অর্থাৎ আমরা এখানে যে 6টি বিষয় নিয়ে 6 সপ্তাহে আমরা এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করতে পারি, যদি আপনারা রাজি থাকেন। আচ্ছা, নার্ভাস বা স্ট্রেস রিলেটেড ডায়াবেটিসের ক্ষেত্রে যদি ডায়াবেটিসের সহিত যদি কোনো রোগীর উৎকণ্ঠা থাকে, উৎকণ্ঠা মানে কি, কোনো বিষয়ে শুধু শুধু দুশ্চিন্তা করে, অর্থাৎ মানে না জানি কিছু একটা হয়, এই যে একটা উৎকণ্ঠা, এটা জীবন রিলেটেড হইতে পারে, রোগ রিলেটেডও হইতে পারে, না জানি কিছু একটা হয়ে যায়। এই যে জীবন রিলেটেড, রোগ রিলেটেড উৎকণ্ঠা যাদের আছে, তাদের ক্ষেত্রে আমরা যে মেডিসিন গুলোকে ভাববো, সেই মেডিসিন গুলো হলো আর্সেনিকাম অ্যালবাম, অরাম মেটালিকাম, অরাম মিউরিটিকাম, ফসফরাস, লাইকোপোডিয়াম, কেলিকার, কোর্নিয়াম, কোস্টিকাম, কেলিব্রোম, আর্জেন্টাম, নাইট্রিকাম। এই মেডিসিন গুলোকে নিয়ে কিন্তু আমরা ভাবতে পারি, কারণ মেডিসিন গুলো যখন আমার চোখের সামনে থাকবে, আমি কিন্তু রোগীর কাছ থেকে সিমটম গুলো ঠিকভাবে নিয়ে নিতে পারবো, এবং সিমটম নিয়ে আমরা সিমটম রিলেটেড ঔষধ দিতে পারবো। তো একজন রোগীর যদি এই সিমটম গুলো নিয়ে ঔষধ দেয়, তার যদি উৎকণ্ঠা কমে যায়, ধরে নেন আপনি তার ভিতর থেকে ডায়াবেটিসের তীব্রতা অনেকটাই কমে গেছে, কারণ ডায়াবেটিস তার এই সমস্যাটাকে তৈরি করেছে। এই সমস্যাটাকে তো, বা এই উৎকণ্ঠা থাকতে থাকতে তার ডায়াবেটিস হয়ে গেছে। তাহলে আমি যদি তার উৎকণ্ঠাটাকে সিমটম সিমিলারে কমাই দিতে পারি, তাহলে তার ইন্টারনাল ডায়াবেটিসের যে মানে ঊর্ধ্বগতি, আপনি ঊর্ধ্বগতিকে থামিয়ে দিতে পারবেন। কে বলে হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের ট্রিটমেন্ট নাই? আরো সামনে এগিয়ে যাই, আমরা আরো ভালো বুঝতে পারবো। ডায়াবেটিসের সহিত যদি কারো ভয় থাকে, যেমন কারো কোনো রোগী আগে তেমন হইতো না, কি বলে, ভয় পাইতো না, অথবা এমন হইতে পারে যে কোনো রোগী কোনো একটা সময়ে হঠাৎ একটা ভয় পাইছে, ভূতের ভয় হোক বা যে কোনো ভয় হোক, পাশের বাড়ির মারামারি দেখছে বা যে কোনো কারণে ভয় পাইছে, সেই ভয়টা তার মধ্যে এখনো রয়ে গেছে। সেই রকম ভয়টা রয়ে গেছে বা ভয় পাইছে, সেই ভয়ের প্রভাবে তার শরীরের এখন ডায়াবেটিস হয়ে গেছে। আগে ডায়াবেটিস ছিল না, ওই ভয় পাওয়ার পর থেকে কিছুদিন পর থেকে ডায়াবেটিস তার হতে শুরু করছে এবং ডায়াবেটিস বাড়তে শুরু করছে। এই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে বেস্ট মেডিসিন হলো ফসফরাস, নেট্রাম সালফ, লাইকোপোডিয়াম, আর্সেনিকাম, ওপিয়াম, কার্বন সালফ, ইগনেশিয়া, সরিনাম। এই মেডিসিন গুলো বেস্ট মেডিসিন। আচ্ছা, যদি ডায়াবেটিসের গ্রিফ থাকে, গ্রিফ মানে হলো দুঃখ শোক। দুঃখ শোক কিভাবে হতে পারে? তার প্রিয় মানুষটা মারা গেছে বা প্রিয় মানুষটা তাকে সেকা দিছে, প্রেম করতো, সেকা দিছে, তারপরে এই যে তার গ্রিফ, এই গ্রিফের পরে গ্রিফ, দুঃখ শোক, হ্যাঁ, এই শোকটাকে সে মেনে নিতে পারছে না, তারপরে তার মধ্যে ডায়াবেটিসের সিমটম গুলো দেখা দিয়েছে এবং ডায়াবেটিস হয়েছে। হ্যাঁ, তো এই যে তার মধ্যে ডায়াবেটিসের সিমটম দেখা দিয়েছে, তার ডায়াবেটিস হয়েছে, তার উৎপত্তির কারণ, অর্থাৎ আমরা কিন্তু তার কজেশন জেনে গেলাম। এই কজেশন গুলো, আমি যদি কি কি কজেশন থাকতে পারে, এগুলো যদি আমি লেখাপড়া না করি, এগুলো যদি আমি না বুঝি, তাহলে কিন্তু রোগীকে আমরা সঠিক ওষুধ দিতে পারবো না। তার গ্রিফ এবং অর্থাৎ গ্রিফ রিলেটেড, গ্রিফ থেকে ডায়াবেটিস উৎপন্ন বা দুঃখ শোক থেকে ডায়াবেটিস উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট মেডিসিন হলো ফসফরিক অ্যাসিড, অরাম মেটালিকাম, অরাম মিউরিটিকাম, নেট্রাম মিউর, কোস্টিকাম, ইগনেশিয়া। এই মেডিসিন গুলো কিন্তু আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারি। হিস্টেরিয়াগ্রস্ত ব্যক্তিদের যদি ডায়াবেটিস হয়ে যায়, অর্থাৎ হিস্টেরিয়া তো একটা মানসিক রোগ এবং মানসিক একটা পর্যায়, তো এই হিস্টেরিয়াগ্রস্ত কোনো ব্যক্তির যদি ডায়াবেটিস হয়, সেক্ষেত্রে আমরা যে মেডিসিন গুলো সবচেয়ে বেশি ইউজ করতে পারি, সেটা হলো অরাম মেটালিকাম, অরাম মিউরিটিকাম, ইগনেশিয়া, ল্যাকটিক অ্যাসিড। এই মেডিসিন গুলো আমরা ইউজ করতে পারি।
অল্পতেই নার্ভাস হয়ে যায়। অর্থাৎ অল্পতেই নার্ভাস হয়ে যায় কিরকম, যেমন কোন একটা সংবাদ শুনলো, সেই সংবাদটা শুনে সে নার্ভাস হয়ে গেল, যেটা নার্ভাস হওয়ার মতো সংবাদ না, বা হ্যাঁ ঠিক আছে সংবাদটা একটু হয়তো দুঃসংবাদ, কিন্তু নার্ভাস হওয়ার মতো না। অল্প কিছুতেই যদি কেউ নার্ভাস হয়ে যায়, হ্যাঁ ডায়াবেটিস রোগ পাশাপাশি তার এটা, অথবা এই ধরনের নার্ভাস পার্সন যদি ডায়াবেটিস আক্রান্ত হয়ে যায়, তাহলে তার সবচেয়ে ভালো ঔষধ ফসফরাস, আর্সেনিকাম অ্যালবাম, ফসফিউরিক অ্যাসিড, ইগনেশিয়া, অরাম মেটালিকাম, অরাম মিউরিটিকাম। তো এভাবে আমি নার্ভাস বা স্ট্রেস রিলেটেড ডায়াবেটিসের আরো কিছু বিষয় আছে, যেমন অস্থিরতা যদি হয়, অস্থিরতা ডায়াবেটিসের সহিত তার অস্থিরতা, হ্যাঁ অস্থিরতা তো একটা নার্ভাস সিস্টেম। এই ক্ষেত্রে ঔষধ রয়েছে মার্কসল, সরি হ্যাঁ মার্কসল, আর্সেনিকাম অ্যালবাম, সালফার সবচেয়ে ভালো মেডিসিন। ডায়াবেটিসের সহিত যদি বিষণ্ণতা থাকে, বিষণ্ণতা কি অর্থাৎ স্যাডনেস, হ্যাঁ স্যাডনেস মানে হলো দুঃখ, একটা দুঃখ, দুঃখ থেকে বিষণ্ণতা, অর্থাৎ সে কোনো একটা দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, অর্থাৎ বাবা মারা গেছে, অথবা প্রিয় মানুষটা বিদেশে চলে গেছে, হ্যাঁ অথবা প্রিয় জিনিসটা ভালো নিজের জিনিসটা হারিয়ে ফেলেছে। তো এটা কি হলো, তার মধ্যে একটা দুঃখর ঘটনা তৈরি হলো, হ্যাঁ এবং এই দুঃখ থেকে যদি তার একটা বিষণ্ণতা, অর্থাৎ কোনো কিছু ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করে না, এই একটা বিষণ্ণতা তৈরি হয়েছে, সেই অবস্থায় যদি তার ডায়াবেটিস হয়ে যায়, তাহলে অনেকগুলো ভালো মেডিসিন রয়েছে, সালফার, লাইকোপোডিয়াম, সাইলিসিয়া, অরাম মেটালিকাম, অরাম মিউরিটিকাম, নেট্রাম মিউর, সিপিয়া, ওপিয়াম, ল্যাকেসিস ইত্যাদি মেডিসিন গুলো কিন্তু বেস্ট মেডিসিন। এই মেডিসিন গুলো থেকে আমরা কিন্তু সিমটম সিমিলারের রোগীর জন্য মেডিসিন নির্ধারণ করতে পারি। মানসিক শকের পরে ডায়াবেটিস হলে ফসফিউরিক অ্যাসিড, ইগনেশিয়া সহ আরো অনেকগুলো মেডিসিন রয়েছে। ডায়াবেটিস রোগীদের মেরুদণ্ডের রিফ্লেক্সমেন্ট কমে গেলে, মেরুদণ্ডের রিফ্লেক্সমেন্ট মানে হলো এই যে যেমন আমি বসতেছি, সামনে যাচ্ছি, পিছনে যাচ্ছি, সাইডে যাচ্ছি, এই যে যাচ্ছি, আমার কিন্তু মেরুদণ্ডের রিফ্লেক্সমেন্টটা ঠিক আছে। তো ডায়াবেটিস রোগীদের যদি এই মেরুদণ্ডের রিফ্লেক্সমেন্টটা যদি কমে যায়, অর্থাৎ স্পাইনাল রিফ্লেক্স ডিমিনিস্ট, অর্থাৎ ডিমিনিস্ট মানে হলো কমে যাওয়া, যদি এমনটা হয়, তাহলে কিন্তু নেট্রাম মিউর, নেট্রাম সালফ, নেট্রাম ফস, নেট্রাম কার্ব, নেট্রাম সেলিসা, নেট্রাম সব দেখেন নেট্রামের মেডিসিন গুলো কিন্তু বেশি আসবে। তো এই বিষয়গুলো আমাদের আগে থেকে পড়া থাকতে হবে, পড়া থাকলে আমরা কিন্তু অ্যাকশনে যেতে পারবো, রোগীকে ভালো করে প্রশ্ন করতে পারবো, রোগীকে ভালো করে প্রশ্ন করে রোগীর কাছ থেকে সিমটম গুলো আদায় করে নিয়ে ঔষধের কাছাকাছি যেতে পারবো, নাহলে কিন্তু ভালোভাবে যেতে পারবো না। হ্যাঁ এবার তৃতীয় স্টেজটা হলো মেটাস্টেসিস হওয়া। খুব তাড়াতাড়ি শেষ করতে হবে আমাকে, 6টা বিষয়ের আমি শুধু ধারণা দেই। মেটাস্টেসিস কি? সেন্ট্রাল নার্ভ সিস্টেম প্রদাহ হওয়ার পরে যদি ডায়াবেটিস হয়, যেমন যেমন রুব্রিকটা হয়েছে এরকম, ডায়াবেটিস মেলিটাস, মেটাস্টেসিস ফ্রম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ইনফ্লামেশন আফটার। হ্যাঁ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনফ্লামেশন বা প্রদাহ হওয়ার পরে যদি কারো ডায়াবেটিস হয়ে যায়, অর্থাৎ প্রথমে তার কি হয়েছে, ডায়াবেটিস হয়েছে, সরি মেটাস্টেসিস, যেহেতু প্রথমে হয়েছে তার ডায়াবেটিস, তারপর তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা প্রদাহিত হয়েছে, এই ধরনের ক্ষেত্রে আমরা লাইকোপাস মেডিসিন, একটাই মেডিসিন, হ্যাঁ লাইকোপাস মেডিসিনটাকে ইউজ করতে পারি। অর্থাৎ ডায়াবেটিস হওয়ার পরে যদি তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হয়, প্রদাহিত হয়ে যায়, তাহলে আমরা লাইকোপাস মেডিসিন, একটাই মেডিসিনকে আমরা ব্যবহার করতে পারি। যদি কারো ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস হইতে 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 একটা পর্যায়ে গিয়ে তার ফিস্টুলা হয়ে গেছে, অর্থাৎ ডায়াবেটিসটা মেটাস্টেসিস করে ফেলছে, রোগান্তর করে ফেলছে, রোগ থেকে রোগান্তর হয়ে গেছে, ফিস্টুলা, সেই ক্ষেত্রে আমরা 3টা মেডিসিনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারি, সাইলিসিয়া, গ্রাফাইটিস, ফ্লোরিক অ্যাসিড। এছাড়া আরো মেডিসিন রয়েছে যেমন ফসফরাস, সালফার, কার্বোভেজ, অরাম মেটালিকাম,
মিউরেটিকাম, কস্টিকাম, থুজা, কার্বলিক অ্যাসিড, ক্যালকেরিয়াস সালফ, এই মেডিসিন গুলো কিন্তু আমরা ভাবতে পারি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন হলো সাইলেসিয়া গ্রাফাইটিস ফ্লোরিক অ্যাসিড। যদি ফিস্টুলা চাপা দেওয়ার পরে ডায়াবেটিস হয়ে যায়, অর্থাৎ কোনো একটা রোগীকে ফিস্টুলা চাপা দেওয়া হয়েছে, অর্থাৎ তার ফিস্টুলা হয়েছে, ফিস্টুলাকে অপারেশন করে অ্যালোপ্যাথি ডাক্তার বললো হ্যাঁ আপনি তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আহ তারপর তার কিছুদিন পরে, আগে তার ডায়াবেটিস ছিল না, তার কিছুদিন পরে ডায়াবেটিস শুরু হয়ে গেল, ডায়াবেটিস ধরা পড়েছে। তো তখন তার জন্য ওষুধ মাত্র দুইটা, অ্যাব্রোটেনাম, তার হলো অ্যাট্রো, এই দুইটা মেডিসিন। অ্যাট্রো হয়তো আমরা খুঁজে পাবো না বা আমাদের বাজারে নেই, কিন্তু অ্যাব্রোটেনাম তো আছে, আমরা অ্যাব্রোটেনাম দিয়ে কিন্তু রোগীকে হেল্প করতে পারি। পায়ের তলার ঘাম চাপা দেওয়ার কারণে যদি ডায়াবেটিস হয়, ঘাম ছিল এখন মেটাস্টেসিস হয়ে ডায়াবেটিস হয়ে গেছে, হ্যাঁ, তো ঘাম নাই, এখন ঘামটা চাপা দিয়েছে, কি কারণ, কি দিয়ে চাপা দিয়েছে? হোমিওপ্যাথি ওষুধ, অর্থাৎ বিসদৃশ হোমিওপ্যাথিও যদি সঠিক ওষুধ না দিয়ে চাপা দেওয়া হয়, এটাও হইতে পারে অ্যালোপ্যাথি ঔষধ খেয়ে তার পায়ের তলার ঘাম, পায়ের তলা থেকে দুর্গন্ধ হয়, এই জন্য ওষুধ খেয়েছে, ওষুধ খাওয়ার কারণে তার পায়ের তলার ঘাম এখন নাই, তার 2-1 মাসের ভিতরে ডায়াবেটিস হতে শুরু করেছে, ডায়াবেটিসের সিমটম গুলো দেখা দিয়েছে, পরীক্ষা করার পরে বুঝতে পারলো যে তার ডায়াবেটিস হয়ে গেছে। সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো মেডিসিন সালফার, সাইলেসিয়া, সিপিয়া, জিঙ্কাম, মেটালিকাম। তো এইভাবে মেটাস্টেসিস রিলেটেড যে সিমটম গুলো, আর অনেকগুলো সিমটম আছে মেটাস্টেসিস রিলেটেড, সবগুলো আজকে পড়লে তো 11:30 বেজে গেছে, আমার টাইম তো কখনই শেষ হয়ে গেছে। তো আমাকে শেষ করতে হবে, বাকিগুলো শেষ করি, মানে অর্থাৎ ধারণা দেই আপনাদেরকে যে ধরন ধরন কিরকম। যেমন যেমন বৃদ্ধ বয়সে, অর্থাৎ তার ইয়াং কালে বা মধ্য বয়সে ডায়াবেটিস হয় নাই, যখন একেবারে বৃদ্ধ বয়স হয়েছে সেই সময়, অর্থাৎ বৃদ্ধ বয়সে, ওই সময় সাধারণত ডায়াবেটিস, একবারে বৃদ্ধ বয়সে গিয়ে ডায়াবেটিস হয় না, ডায়াবেটিস হয় সাধারণত মধ্য বয়সে, অর্থাৎ অ্যারাউন্ড 50, অর্থাৎ অ্যারাউন্ড 50 বলতে 50-এর কয়েক বছর আগে বা পরে থেকে মানুষের ডায়াবেটিস হয়। কিন্তু একটা 50-এও ডায়াবেটিস হয় নাই, 60-এও হয় নাই, 65-তেও হয় নাই, 70-এ গিয়ে তার ডায়াবেটিস হয়ে গেছে, বা 65-র পরে গিয়ে ডায়াবেটিস হয়ে গেছে, তাহলে এটাকে বলা হবে যে এজড ডায়াবেটিস। তো এই এজড ডায়াবেটিস যদি হয়, সবচেয়ে ভালো মেডিসিন হলো কার্বন সালফ। তাছাড়াও আরো মেডিসিন আছে, যেমন কোনিয়াম, কোস্টিকাম, ব্যারাইটা কার্ব, কিউরারি, ব্যারাইটা মিউর, এই মেডিসিন গুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কিন্তু সবচেয়ে ভালো মেডিসিন কার্বন সালফ। তো যদি ধরেন শিশুদের ডায়াবেটিস হয়ে যায়, তাহলে আমাদের সবচেয়ে ভালো মেডিসিন টিউবারকুলিনাম। শিশু কিরকম? চিলড্রেন আমরা সাধারণত বলে থাকি অ্যারাউন্ড 15 বছরের নিচে যারা, তাদেরকে আমরা চিলড্রেন বলে থাকি, হ্যাঁ। তো তাদের যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে টিউবারকুলিনাম প্রধান ঔষধ, আরো ওষুধ আছে, টিউবারকুলিনাম কিন্তু আমরা প্রধান ঔষধ হিসেবে বিবেচনা করতে পারি। আমরা কিছুক্ষণ আগে আমাদের যে ডক্টর দেবাশিস স্যার যে আলোচনা করেছিলেন, যে টাইপ 1 ডায়াবেটিস, অর্থাৎ ইনসিপিডাস যে ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা কিন্তু মনে রাখবো যে ইউরেনিয়াম নাইট্রিকাম মেডিসিনটা তাদেরকে আমার দিতেই হবে, হ্যাঁ। সিমটম যেমন আমরা মায়াজমেটিক আলোচনা করি না, যে মায়াজম এটা, মায়াজম সেটা, হ্যাঁ, যে সোরা মায়াজম যদি থাকে, সিমটম সিমিলারে যেই মেডিসিনই আসুক, আমরা সোরা রিলেটেড সালফার অথবা সরিনাম তাকে মাঝে মধ্যে দিব, হ্যাঁ। যদি সিমটম সিমিলারে অর্থাৎ তার যদি সিফিলিটিক মায়াজম হয়ে থাকে, তাহলে সিফিলিটিক মায়াজম রিলেটেড যে মেডিসিন গুলো আছে সেগুলো আমরা রোগীকে দিব। তো ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিস যদি হয়, সেই ক্ষেত্রে তার মায়াজমেটিক মেডিসিনই হলো ইউরেনিয়াম নাইট্রিকাম। টাইপ 1 ডায়াবেটিসের পেশেন্টকে আপনাকে সিমটম সিমিলারে যে ওষুধই আসুক, মায়াজম হিসাবে তাকে ইউরেনিয়াম নাইট্রিকাম 2-1 ডোজ দিতেই হবে।
আচ্ছা, তাহলে আমরা ধরন বা পর্যায় বিষয়ে কিছুটা আলোচনা করলাম, সব আলোচনা শেষ করতে পারবো না। এবার আসা যাক শর্ত বা আনুষঙ্গিক লক্ষণ। আনুষঙ্গিক লক্ষণ কি? যেমন ধরেন ডায়াবেটিস রোগ হয়েছে, মেটাস্টেসিস, আমরা তো কিন্তু এর আগে মেটাস্টেসিস শিখলাম বা এসিমিলেটিভ শিখলাম, যে গ্যাস্ট্রো লিভার আক্রান্ত হয়। হ্যাঁ, তো একটা হলো আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, আর একটা হলো আনুষঙ্গিক লক্ষণ হিসেবে আসা। হ্যাঁ, যেমন কন্ডিশনটা হয়েছে যে ডায়াবেটিসটা যখনই বাড়ে তখন তার পেটের সমস্যাটাও বাড়ে। বিষয়টা যদি এমন হয় তাহলে লাইকোপোডিয়াম কার্বোভেজ বেস্ট ওষুধ। তাছাড়াও নাক্স ভূমিকা, কার্বন সালফ, ভিরেট্রাম, স্পাইজেলিয়া। এখন এই যে ডায়াবেটিস রোগী অ্যালোপ্যাথিতে কি করতে পারবে? অ্যালোপ্যাথিতে সে ওষুধ খাবে, গ্যাস্ট্রিকের ওষুধ খাবে, এই করবে সেই করবে, হ্যান ত্যান করে তার রোগ কিন্তু আরোগ্য হচ্ছে না। আপনি কিন্তু তার ডায়াবেটিসকে, আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা তার ডায়াবেটিসকে প্রথমে পারতেছি কন্ট্রোল করতে। কি দিয়ে? গাছ লতা পাতা দিয়ে আমরা ডায়াবেটিস রোগীকে কন্ট্রোল করতেছি, যেটা সম্পূর্ণ একেবারে স্বাস্থ্যসম্মত, যার মধ্যে কোনো রকম কেমিক্যাল ইফেক্ট নাই। হ্যাঁ, গাছ লতা পাতা দিয়ে আমরা ডায়াবেটিসের রোগীকে কন্ট্রোল করে ফেললাম। এবার ডায়াবেটিস রোগীকে সিমটম সিমিলারে যদি আমি তার ডায়াবেটিস আছে, তার সাথে পেটের রোগ আছে, আমি তাকে সিমটম সিমিলারে লাইকোপোডিয়াম দিলাম। তো লাইকোপোডিয়াম দেওয়ার পরে তার পেটের রোগটা অনেকটাই কন্ট্রোলে। তার মানে কি? তার মানে হলো তার ডায়াবেটিস যে তার শরীরের ক্ষতি করতেছে, সেই ক্ষতিটাকে আমি রোধ করে দিতে পারছি, ক্ষতিটাকে তার ঊর্ধ্ব গতি থেকে নিম্ন গতিতে নিয়ে যেতে পারছি। এইটাকে এইটাকে আপনি সাফল্যের দিক থেকে কত বড় সাফল্য মনে করতে পারেন বলেন তো দেখি? এবং এই ধরনের সাফল্য কিন্তু অন্য কোনো প্যাথিতে অসম্ভব। আচ্ছা, ডায়াবেটিসের সহিত যদি পেট ফুলে যায়, যেমন পেট ফুলে গেল, অর্থাৎ ডিস্টেনশন অফ অফ অ্যাবডোমেন বা ডিস্টেনশন অফ টিম্প্যানিটিক যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে পেট ফুলা বা পেটে গ্যাস জমে যায়, লাইকোপোডিয়াম ইউরেনিয়াম নাইট্রিকামও আমরা ভাবতে পারি। ডায়াবেটিসের সহিত যদি কারো ঘন ঘন ফোড়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু সালফার, মার্কসল, আর্নিকা, ক্যালকেরিয়া সালফ মেডিসিন গুলোকে আমরা বিশেষভাবে ভাবতে পারি। ডায়াবেটিস হয়েছে মেটাস্টেসিস, সরি, কনকমিটেন্ট হিসেবে তার এসিএসএটুনেমিয়া হয়ে গেল, অর্থাৎ রক্তের মধ্যে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে। ওপিয়াম মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ। এখন এসিটোনেমিয়া কিভাবে হয়েছে, এটা তো ব্লাড পরীক্ষা করতে হবে, তাহলে পরীক্ষারও কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। যদি ডায়াবেটিসের সহিত অ্যাসিডিটি থাকে, অ্যাসিডিটি মানে গলা দিয়ে গ্যাস ট্যাস উঠে, পেট ফাঁপে না, অ্যাসিডিটি থাকে, তাহলে অনেকগুলো মেডিসিন, অ্যাসিডিটি যেহেতু অনেকগুলো মেডিসিন রয়েছে। তো ডায়াবেটিস রোগী, ডায়াবেটিস হয়েছে তার 50 বছর বয়সে, এখন তার ব্রণ হচ্ছে, তাহলে এখানে স্পেশাল কিছু মেডিসিন রয়েছে। আমাদের ডাক্তার দেবাশিস স্যার যে বলেছিলেন যে প্রস্রাবে অ্যালবুমিন যদি থাকে, ডায়াবেটিস রোগীদের যদি প্রস্রাবের সাথে অ্যালবুমিনুরিয়া যদি হয়, তাহলে 14টা মেডিসিন রয়েছে। 14টা মেডিসিনের মধ্যে ফসফরাস, লাইকোপোডিয়াম, আর্সেনিকাম, অ্যালবাম, ফসফরিক অ্যাসিড, প্লাম্বাম মেটালিকাম, অরাম মেটালিকাম, পিক্রিক অ্যাসিড, হেলোনোইন, ক্যালকেরিয়া আর্স, টেরেন্টুলা, হেলিবোরাস, এপিস, লেক্ট ডিফ্লোর, মার্ক কর, এই মেডিসিন গুলোকে আমরা ভাবতে পারি। এই একটা সিমটমের সাথে যদি আরো 5টা সিমটম জোড়া দেই, দেখবেন যে আপনার কাছে একটা উপযুক্ত মেডিসিন আপনার চোখ বরাবর চলে এসেছে। হ্যাঁ, এই যে একটা সিমটমের সাথে আরো কয়েকটা সিমটম জোড়া দেওয়ার যে ব্যাপারটা, তাহলে আমরা আনুষঙ্গিক লক্ষণগুলো নিয়েও আমরা কি বলে বিষয়টা বুঝতে পারলাম যে আনুষঙ্গিক লক্ষণ কিভাবে আসতে পারে। এগুলো আমাদের ব্যাপক পড়াশোনা করতে হবে ডায়াবেটিসে আরোগ্য হইতে চাইলে। এবার ক্লিনিক্যাল কন্ডিশন, ডায়াবেটিস রোগীদের অনেকগুলো ক্লিনিক্যাল কন্ডিশন হইতে পারে, এটা একেবারে এক্সট্রিম পর্যায়ে যখন ডায়াবেটিস হয়ে যায়। তো এই ক্লিনিক্যাল কন্ডিশন গুলো দেখে যদি আমরা না বুঝি, তাকে যদি হেল্প করতে না পারি, তাহলে কিভাবে হবে? ক্লিনিক্যাল কন্ডিশন কিরকম? ডায়াবেটিস রোগীদের যদি
ডুপুইটেন্স কন্ডাকচার হয়। ডুপুইটেন্স কন্ডাকচার কিরকম, এই যে আমাদের হাতের যে এরকম দেখবেন যে অনেকের হাতের আঙ্গুল এই যে এরকম হয়ে থাকে, আগে ভালো ছিল, এখন এই যে মানে রক টান খেয়ে এরকম হয়ে আছে, এটা সোজা করতে পারে না। তো এইটাকে বলা হয় ডুপুইটেন্স কন্ডাকচার। তো এই ডুপুইটেন্স কন্ডাকচার যদি হয় সেক্ষেত্রে খুব ভালো মেডিসিন হলো প্লাম্বাম মেটালিকাম, লাইকোপোডিয়াম, সাইলিসিয়া, ক্যালকেরিয়া কার্ভ, কস্টিকাম, জিঙ্কাম মেটালিকাম। তাহলে কি হলো, এই যে ক্লিনিক্যাল কন্ডিশন গুলো কিন্তু আমাকে ভালো করে বুঝতে হবে। যদি ডায়াবেটিস রোগীদের কর্পাস টানেল সিনড্রোম হয়, কর্পাস টানেল সিনড্রোম কিরকম, আমাদের এদিক দিয়ে অনেকগুলো নার্ভ কিন্তু এই হাত আঙ্গুলের ভিতর দিয়ে গেছে, এখানে একটা কর্পাস নামক একটা টানেল আছে। এই কর্পাস টানেলের মধ্যে যদি যদি প্রেসার ক্রিয়েট হয়, এটা ইনফ্লামেট হয়ে ফুলে গিয়ে যদি প্রেসার ক্রিয়েট হয়, এবং যে প্রেসারের কারণে রক্ত চলাচল ঠিকভাবে করতে পারে না, অর্থাৎ আমাদের হাতের আঙ্গুলগুলো তখন একটা অবশ ভাব তৈরি হয়, এটাকে বলা হয় কর্পাস টানেল সিনড্রোম। কর্পাস টানেল সিনড্রোমের ক্ষেত্রে প্লাম্বা মেটালিকাম, আর্নিকা, ক্যালকেরিয়া ফস, এই তিনটা মেডিসিন খুব ভালো কাজ করবে। তাহলে এই যে মানে ক্লিনিক্যাল কন্ডিশন, এই ক্লিনিক্যাল কন্ডিশন গুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। ডায়াবেটিস রোগীদের যদি টেনোসাইনোভাইটিস হয়, টেনোসাইনোভাইটিস কিরকম, আমাদের এই যে হাতের ডান মানে হাতের এই যে এই পাশটা দিয়ে আমাদের টেন্ডন থাকে, এই টেন্ডনের একটা সাইনোভাইটিস বা শীট থাকে। এই শীটটা যদি ফুলে গিয়ে টেন্ডন শীট ফুলে গিয়ে যদি এইখানে কি বলে হয়ে যায়, কি বলে টান লাগে, তখন আমরা কিন্তু এই জায়গাটা ফুলে যায় এবং আমরা হাতগুলোকে সোজা করতে পারি না, এরকম সোজা করতে পারি না, বা হাতগুলোকে আমরা ঠিক মতো নাড়াচাড়া করতে পারি না। হ্যাঁ, তাহলে এটাকে টেনোসাইনোভাইটিস বলে এই রোগটা। তো ডায়াবেটিস রোগীদের এই সমস্যাটা হইতে পারে, যদি হয় তাহলে আপনার কাছে কিন্তু খুব সীমিত কিছু ঔষধ আছে, দিয়ে কিন্তু রোগীকে আরোগ্য করতে পারবেন। সিমটম সিমিলার, সালফার, লাইকোপোডিয়াম, সাইলিসিয়া, ক্যালকেরিয়া কার্ভ, সিপিয়া, ব্রায়োনিয়া, আয়োডিয়াম, বেলেডোনা, এই মেডিসিন গুলো কিন্তু এখানে আসতে পারে। ডায়াবেটিস রোগীদের যেমন কাঁধ, হাত, কবজি, হ্যাঁ, তারপরে আঙ্গুল আড়ষ্ট হয়ে যায়, মানে আঙ্গুল মানে মুট করতে পারে না, সোজা করতে পারে না, এরকম হয়ে যেতে পারে, আড়ষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো মেডিসিন কস্টিকাম, সাইলিসিয়া, ক্যালকেরিয়া কার্ভ, প্লাম্বাম মেটালিকাম, নেট্রাম সালফ, সিপিয়া, রাস্টক্স, কুপ্রাম মেটালিকাম, বেলেডোনা, ক্যালকেরিয়া সালফ, হেমামিলিস। এইভাবে আমাদের প্রত্যেকটা রোগের স্পেশাল যে কেস টেকিং শিখতে হবে। আমি কিন্তু সব আলোচনা করতে পারিনি, হ্যাঁ, হয়তো এমন হতে পারে যে প্রতি সপ্তাহে এক একটা সাবজেক্ট, যে 6টা সাবজেক্ট ডায়াবেটিসের স্পেশাল যে স্পেশাল কেস টেকিং এর মধ্যে এসিমিলেটেড ডায়াবেটিস, এটাকে বুঝতে হবে। 2, নার্ভাস বা স্ট্রেস রিলেটেড ডায়াবেটিস, অর্থাৎ নার্ভাস এবং স্ট্রেস রিলেটেড যে সিমটম গুলোর সাথে ডায়াবেটিসের রিলেশন রয়েছে, সেই সিমটম এবং তার ওষুধগুলো আমাদের জানতে হবে। মেটাস্টেসিস রিলেটেড যেই সিমটম রয়েছে এবং তার ওষুধগুলো রয়েছে, সেই সিমটম এবং ওষুধগুলোকে আমাদের জানতে হবে। মেটাস্টেসিস কি? মেটাস্টেসিস হলো ডায়াবেটিস হয়েছে, আস্তে আস্তে অন্য অর্গানও এই ডায়াবেটিসের কারণে অন্য অর্গান ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা অন্য একটা রোগ হয়েছে, সেই রোগের কারণে ডায়াবেটিস হয়ে গেছে, এটাকে বলে মেটাস্টেসিস। আচ্ছা, তারপর রোগের ধরন পর্যায়ে বুঝে আমাদেরকে ওষুধ নির্বাচন করা শিখতে হবে, এবং ধরনগুলো যদি আমরা না জানি, রোগীর কাছ থেকে কিন্তু প্রশ্ন করে সিমটম গুলো নিতে পারবো না। শর্ত বা আনুষঙ্গিক লক্ষণগুলো সম্পর্কে জানতে হবে, যে ডায়াবেটিস যখন বাড়ে তার এই সমস্যাটাও বাড়ে, এটাকে বলা হয় আনুষঙ্গিক লক্ষণ। হ্যাঁ, অর্থাৎ যখন ডায়াবেটিস বাড়তেছে তখন তার এই সমস্যাটাও বাড়তেছে। তো সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে, এবং প্রত্যেকটা বিষয়ের সূক্ষ্ম যদি আমাদের জ্ঞান থাকে, আমরা অবশ্যই ডায়াবেটিস রোগীকে সবচেয়ে ভালো হেল্প করতে পারবো। আর ক্লিনিক্যাল কন্ডিশন তো সর্বশেষ বললাম। এই 6টা বিষয় নিয়ে যদি আমরা দক্ষতা অর্জন করতে পারি, তাহলে ডায়াবেটিসের আমরা স্পেশাল কেস টেকিং করতে পারবো। ডায়াবেটিসের রোগীকে
ঊর্ধ্ব গতি থেকে নিম্ন গতিতে নামায় আনতে পারবো। এবং তাদেরকে যদি আমরা আগামীকাল যে আলোচনা করব সেই আলোচনায় থাকতেছে যে লাইফস্টাইল, তাদেরকে যদি আমরা লাইফস্টাইল দিতে পারি, আমাদের হোমিওপ্যাথিক সিমটমে ডায়াবেটিসের ঊর্ধ্ব গতিকে যদি আমরা নিম্ন গতিতে নিয়ে আসতে পারি, রোগী অবশ্যই আরোগ্য হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।